কথাটা আগে কি শুনেছো? না স্যার। ওকে। প্রসডি শব্দটা মানে হচ্ছে ছন্দ বা ছন্দ বিশ্লেষণ। মানে আমরা যেটা করব সেটা হচ্ছে কবিতার যে মানে কিছু কিছু কবিতা বা বলা যেতে পারে বেশিরভাগ কবিতারই একটা ছন্দ হয়, মানে রিদম হয়। ঠিক আছে, কিছু কবিতা রাইমিং হয়, ছন্দ হয়, আর কিছু কবিতার রিদম থাকে কিন্তু রাইম হয় না। মানে লাস্টের লাইন এর সাথে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের রাইমিং বা ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইনের রাইমিং এরকম হয় না। ঠিক আছে, কিন্তু সব কবিতার মধ্যেই বা আমাদের কথা বলার মধ্যেও একটা ছন্দ আছে। ধরো আমি যেভাবে কথা বলছি সেটার ছন্দটা একরকম, তুমি যেভাবে কথা বলবে সেটার ছন্দটা অন্যরকম। তো আমাদের আহ, কথা বলার মধ্যেও সাধারণভাবেও যখন আমরা কথা বলছি, আমাদের কথা বলার মধ্যেও কিছু আম, ছন্দ আছে। তো কবিতার মধ্যে ছন্দ থাকাটাই স্বাভাবিক। তোমরা হয়তো এই জিনিসটা 11-12-এ পড়েছো মনে হয়। বাংলায় হয়তো পড়েছো, 11-12-এ পড়োনি যে কবিতার ছন্দ, কি কি ধরনের ছন্দ হয় ইত্যাদি? এগুলো কি পড়েছো, তোমাদের পড়ানো হয়েছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ, রাইট। তাহলে তো সুবিধেই হবে। তো মানে সেটারই ইংরাজি নামটা হচ্ছে প্রোসোডি, বা অ্যাকচুয়ালি আমরা যেটা শিখব সেটা হচ্ছে স্ক্যানশন। SCANSION, স্ক্যানশন। স্ক্যান স্ক্যান করা মানে আমরা জানি যে কোনো একটা জিনিসকে পড়া, কোনো একটা জিনিসকে গভীরভাবে দেখা। আবার স্ক্যান মানে আমরা জানি যে কোনো মেশিনের দ্বারা কোনো একটা লেখার ছবি তোলা মেশিনের মধ্যে, সেটাও স্ক্যান বলে। কিছু অ্যাপ্লিকেশন এখন ফোনেও হয়ে গেছে যেটার সাহায্যে আমরা স্ক্যান করতে পারি ইত্যাদি। তো আমরা অ্যাকচুয়ালি যেটা শিখবো সেটার নাম হচ্ছে স্ক্যানশন। সেটা পড়ছে প্রসডির মধ্যে। প্রসডির কথাটার মানেটা হচ্ছে ছন্দ। তো আমরা যে কোনো কবিতার রিদমটা কি সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা যেহেতু আগেও পড়েছো এই বিষয়টা, স্কুলে পড়েছো, তো তোমার বুঝতে সুবিধে হবে। তুমি আমাকে একটুখানি বলো যে স্কুলে তোমাদের এক্স্যাক্টলি কি শেখানো হয়েছিল, কবিতার ছন্দ কিভাবে তোমরা বুঝতে কি করতে, একটুখানি আমাকে বলো। ওই বোঝার ওই ধরনের কিছু বোঝায়নি, মানে এক একটা কবিতা এটা কি ছন্দে লেখা এরকম প্রশ্ন পড়েছি কিছু কিছু। মধুসূদন দত্তের একটা কবিতা এরকম পড়েছিলাম যে কি ছন্দ এরকম প্রশ্ন ছিল, মানে কবিতা দেখে কি ছন্দ বোঝার মতো কিছু শিখিনি। আচ্ছা, তো ধরো মধুসূদন দত্তের কবিতা যেটা তুমি ছন্দটা পড়েছিলে, সেটা কি ছন্দ বেরিয়েছিল, ছন্দটা কি ছিল? অমিত্রাক্ষর ছন্দ। ওকে, সেটা কি মানে কিভাবে, মানে নামটার মানেটা কি? জানি না স্যার। এছাড়া আর কি ছন্দ আছে? মন্দাক্রান্তা। হুম হুম। আর জাগতি জয় অনুষ্টুপ। হুম। আচ্ছা, তো অনুষ্টুপ হুম, ছন্দ এগুলো রাইট। কি আর এগুলো, জানি না। হ্যাঁ, বাংলায় এই ছন্দগুলো যেমন আছে, তো তুমি যখন ইংরেজিতে এই ছন্দগুলোকে দেখবে হয়তো বুঝতে পারবে যে বাংলায় এটার এটা মানে, ইংরেজিতে এটার এটা মানে। ঠিক আছে, যেমন তুমি আচ্ছা। মন্দাক্রান্তা বললে, অনুষ্টুপ বললে, আম, তো ইংরেজিতেও এরকম ছন্দের কিছু কিছু নাম আছে, যেমন আয়াম্বিক, ট্রোকে, স্পন্ডি, পিরিক, অ্যামফিব্র্যাক, এরকম অনেকগুলো আহ, ছন্দের নাম আছে। এবং এইগুলোকে বোঝাটাই হচ্ছে আমাদের এই আহ, আমাদের সিলেবাসে যে ব্যাপারটা রয়েছে, আমাদের যে ধরনের প্রশ্নগুলো আসবে পরীক্ষায়, সেটা হচ্ছে এই ধরনের ছন্দগুলোই
বুঝতে আসবে আর কি। ঠিক আছে, গত বছরের যে প্রশ্নগুলো সেটার কিছু কপি আমাদের কলেজে ডিপার্টমেন্টের যে ঘরটা 308 সেখানে আছে, বা লাইব্রেরিতেও থাকতে পারে, এবং ইন্টারনেট থেকেও তুমি পেয়ে যেতে পারো। সেইখানে তুমি বুঝতে পারবে যে একটা কবিতার লাইন দিয়ে দেওয়া হয়েছে, একটা বা দুটো লাইন দিয়ে দেওয়া হয়েছে, সেই লাইনটাকে স্ক্যানশন করতে হয়েছে। সেই লাইনটাকে আমরা স্ক্যান করেছি, স্ক্যান করে আমরা দেখেছি যে এখানে কি ছন্দ উঠে আসছে। ঠিক আছে, এটা 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 পুরোটাই প্র্যাকটিসের উপরে। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি এটাতে আমরা সড়গড় হয়ে যাব। তাই জন্য মূল ব্যাপারটা, এটা অনেকটা অঙ্কের মতন, মূল ব্যাপারটা হচ্ছে বোঝা এবং প্র্যাকটিস। ঠিক আছে, এবার প্র্যাকটিস করার অনেক জায়গায় আছে, তোমাদের সিলেবাসে অনেকগুলো পোয়েম আছে, সেগুলোকে স্ক্যানশন করতে পারো। ওকে, তো আমাদের কথা বলার বা নিঃশ্বাস নেওয়ার কবিতার মধ্যে, গদ্যের মধ্যে একটা ছন্দ আছে। আমরা একটা রিদমে কথা বলি। আমি ধরো এই রিদমে একটা কথা বলছি, তুমি একটা রিদমে কথা বলছো। নিঃশ্বাসটা আমরা একবার নিচ্ছি, একবার ছাড়ছি। যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি তখন আমরা আমাদের যে ভয়েসটা আছে সেটা কম হয়ে যাচ্ছে, আমাদের স্বরটা কম হয়ে যাচ্ছে। আর যখন আমরা ছাড়ছি তখন আমরা নিঃশ্বাসটা বা আমাদের ভয়েসটা বেড়ে যাচ্ছে। যখন আমরা কোনো একটা জিনিসের ওপরে বেশি গুরুত্ব দিতে চাই তখন সেই শব্দটার ওপরে আমরা নিঃশ্বাসটাকে জোরে ছেড়ে দিই। আর যেটাকে আমরা অতটা গুরুত্ব দিই না, যেমন ইংরাজিতে যদি আমি একটা সেন্টেন্স বলি তাহলে ইজ, ওয়াজ, এরকম ধরনের অক্সিলারি ভার্ব, তারপরে প্রিপোজিশন, এগুলোর ওপরে অতটা জোর দিই না আমরা, মানে সাধারণত জোর দিই না। কোন শব্দগুলোর ওপর সাধারণত জোর দিই বলতো? মানে সে বাংলা হোক বা ইংরাজি হোক বা অন্য কোনো ভাষা হোক, সব সব কোন ধরনের শব্দগুলোর উপরে আমরা বেশি জোর দিই? মানে পার্টস অফ স্পিচের কথা বলছি। কটা পার্টস অফ স্পিচ কটা আছে বলো? 8টা। 8টা, ভেরি গুড। কি কি? নাউন, প্রোনাউন, হুম অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন মনে হয়। হুম, ভেরি গুড। হ্যাঁ স্যার। তো এইগুলোর ওপরে, এই এই 8টা পার্ট অফ স্পিচের ওপরে তোমার কি মনে হয় যে বাংলা ভাষাতেও এরকম পার্টস অফ স্পিচ আছে? সংজ্ঞা, বিশেষণ, বিশেষ্য, ইংরাজিতেও আছে। এবার ক্রিয়া। হ্যাঁ, এবার এই যে পার্টস অফ স্পিচগুলো, সেটার কোন পার্টসগুলোর ওপরে আমরা বেশি জোর দিয়ে থাকি? মানে স্বাভাবিকভাবেই ভেবে দেখো যে কোন পার্ট অফ স্পিচের উপরে আমাদের যে স্যার এমফ্যাসিসটা নাউনটার থাকে। উপরে। হ্যাঁ, নাউন, ভেরি গুড। আর ভার্ব। ভার্ব, ভেরি গুড। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভস, ভেরি গুড। আর স্যার কোনটা? অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। সাধারণত তুমি ঠিকই বলছো, সাধারণত আমাদের, হ্যাঁ আমরা এই শব্দগুলোর উপরই বেশি জোর দিয়ে থাকি, কারণ এগুলোই বেশি মানে, এই শব্দগুলোর মধ্যেই বেশি মানে থাকে। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অক্সিলারি ভার্ব, এইগুলোর উপরে মানের যে লোডটা, মানের লোড বলতে কোনো কোনো শব্দেতে কোনো কোনো শব্দ বেশি গুরুত্বপূর্ণ হয়, কোনো কোনো শব্দ কম গুরুত্বপূর্ণ হয়। তো মানের লোড বলতে এইটাই, কোনোটার গুরুত্ব বেশি, কোনোটার গুরুত্ব কম। তো যেটার উপরে গুরুত্ব বেশি সেটাই তো আমরা মানে
বলে থাকি বা সেটার উপরই আমরা জোরটা দিয়ে থাকি, তাই না? তো হ্যাঁ স্যার। কোনো কোনো চ্যাপ্টার আমরা বেশি পড়ি, কোনো কোনো চ্যাপ্টার আমরা কম পড়ি, কারণ আমাদের মনে হয় যে এই চ্যাপ্টারটার থেকে বেশি প্রশ্ন আসতে পারে, এই চ্যাপ্টারটার থেকে কম প্রশ্ন আসতে পারে। তাহলে যেটা বেশি প্রশ্ন আসতে পারে আমরা সেটাকেই বেশি গুরুত্ব দিই। ঠিক নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এইগুলোর উপরে সাধারণত আমাদের যে জোরটা, আমাদের এমফ্যাসিসটা বেশি পড়ে, কারণ আমরা মনে করি যে এই শব্দগুলোর ওপরই, এই শব্দগুলোই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রদান করে। বাকিগুলো দেয়, বাকিগুলো নিশ্চয়ই আমাদের সাহায্য করে মানেটাকে পেতে, কিন্তু বেশিরভাগ মানেটা লুকিয়ে থাকে ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, সংজ্ঞা ইত্যাদি এই ধরনের শব্দগুলোর উপর। ঠিক আছে, ঠিক আছে। প্রোসোডিতেও তাই হয়। প্রোসোডির ক্ষেত্রেও আমরা দেখব যে কোন শব্দগুচ্ছের ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে, আবার কোন শব্দগুলোর ওপরে কম জোর দেওয়া হচ্ছে, এটা আমরা প্রোসোডিতে দেখব, এবং সেইটার উপরেই নির্ভর করবে আমাদের ছন্দ বিশ্লেষণ অর স্ক্যানশন। ঠিক আছে, তো এবার এক এক মানে প্রোসোডি করার কিছু স্টেপস আছে, কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমরা এক এক করে শিখব। এটার জন্য অ্যাকচুয়ালি বোর্ড বা চক দিয়ে এটা করলে ভালো হয়, কিন্তু আপাতত এটা দিয়েই মানে আমাদের অনলাইনই কাজ চালাতে হবে। কোনো অসুবিধে হবে না তোমার বুঝতে, আমি চেষ্টা করছি। যেখানে বুঝতে পারবে না, যেখানে বুঝতে অসুবিধে হবে, সেইখানে আমাকে থামিয়ে দিও, সেখানে আমাকে বলো যে এই জায়গাটা বোঝা যায়নি, আমি তোমাকে আবার ব্যাপারটা বুঝিয়ে বলবো আর, ঠিক আছে? একটা প্রেজেন্টেশন করব। একটা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো প্রোসোডি, কিন্তু প্রোসোডির মধ্যে যেটা আমরা অ্যাকচুয়ালি করব সেটা হচ্ছে স্ক্যানশন। তো যেটা আমি বললাম যে প্রোসোডি বা স্ক্যানশন করার জন্য কিছু স্টেপস আমাদেরকে ফলো করতে হবে। কবিতার লাইনটাকে যখন আমরা অ্যানালাইজ করব, স্ক্যান করব, তখন পরপর কিছু স্টেপস আছে। ঠিক আছে, তো একটা কবিতার লাইন আমরা নিচ্ছি, এমন কবিতার লাইন নিচ্ছি যেটা স্ক্যানশন করতে সুবিধে হবে। তোমরা কোনো না কোনো সময় এই কবিতাটা পড়বে কোথাও না কোথাও, মানে শিওর যে তোমাদের কোনো না কোনো জায়গায় এই কবিতাটা তোমাদেরকে পড়তে হবে। তাই এখন আমি তোমাদের এই লাইনটা দিচ্ছি আর কি। কারফিউ টোলস দ্য নেল অফ দ্য পার্টিং ডে। এটা একটা কবিতার থেকে নেওয়া। এই কবিতাটার নাম হচ্ছে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড। ওই কবিতাটাতে, এই কবিতাটার ফার্স্ট লাইন হচ্ছে এইটা। ঠিক আছে, তো প্রথম স্টেপ কি আমাদের স্ক্যানশন করার জন্য? ফার্স্টে আমরা একটা জিনিস করব, সেটাকে বলা হচ্ছে সিলেবল ডিভিশন।
ফার্স্টে আমরা যে এটা করব, ও আচ্ছা, আখি তুমি তো ঢুকলে মিটিং এ, তাই তো? হ্যাঁ স্যার। ওকে। আমি মেসেজটা দেখিনি। তো ফার্স্ট যে স্টেপটা, সেটা হচ্ছে সিলেবল ডিভিশন। সিলেবল মানে কি? সৃজিতা বা আখি কেউ বলো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম সিলেবল? শব্দাংশ। শব্দাংশ, ওকে। সৃজিতা? একবারে যতটা একটা শব্দের একবারে যতটা উচ্চারণ করা যায় সেগুলোকে একটা সিলেবল বলে। রাইট, তোমরা দুজনেই ঠিক। সিলেবল হলো ওয়ার্ডের, যে কোনো একটা ওয়ার্ডের সব থেকে ছোট পার্ট। সরি, সিলেবল হলো যে কোনো শব্দের সব থেকে ছোট পার্ট, যেটা এমন একটা পার্ট যেটাকে এক নিঃশ্বাসে আমরা বলে নিতে পারি, যেটাকে বলার জন্য আমাদেরকে নিঃশ্বাস ছাড়তে বা ধরতে হবে না। এই সরি, মানে একবার একটা মানে নিঃশ্বাস নিতে হবে না, এক নিঃশ্বাসেই আমরা ওই শব্দটা বলে নিতে পারি। এবার একটা শব্দে, ইংরাজির একটা শব্দে একটা সিলেবেলও হতে পারে, আবার অনেকগুলো সিলেবেলও হতে পারে। যেমন ধরো এই যে শব্দটা কারফিউ, সৃজিতা বলো এই শব্দটাতে কতগুলো সিলেবেল আছে? দুটো। দুটো, ভেরি গুড। নেক্সট যে শব্দটা আছে সেটা আখি বলো, কটা সিলেবেল আছে? একটাই। একটাই। আবার সৃজিতা বলো দাতে কটা আছে? একটা। নেলে আখি? একটা। একটা। সেভাবেই অফেও একটা, আবার দাতেও একটা, পার্টিং এ দুটো, দুটো। দুটো। হ্যাঁ, ডেতে একটা। একটা। কি করে ভাগ করলাম? খুব সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে কারফিউ, তো কর বলার পরে CUR, ক বলার পরে একটা ব্রেক আসছে, কারফিউ। কারফিউ তো নয়, কারফিউ। তেমনি ফাদার, ফা দ, মাদার, মা দ, ব্রাদার, ব্রাদার। তো এরকম ধরনের যখন একবার আমাদেরকে নিঃশ্বাসটা আবার ছেড়ে নিতে হচ্ছে, তখনই আমরা বুঝতে পারছি যে ওই শব্দটার মধ্যে একটা বা দুটো বা তার থেকে বেশিও সিলেবল আছে বা হতে পারে। একটা ওয়ার্ডে একটা সিলেবল অবশ্যই থাকবে, কিন্তু একটা ওয়ার্ডে ডিপেন্ড করছে, ওয়ার্ডটা কেমনভাবে আমরা প্রনাউন্স করছি সেটার উপর ডিপেন্ড করছে যে অ্যাকচুয়ালি কতগুলো সিলেবল আছে বা থাকতে পারে। ঠিক আছে? তো এইখানে কারফিউ দুটো, টোলস একটা, দ্য একটা, নেল একটা, অফ একটা, দ্য একটা, পার্টিং দুটো, আর ডে একটা। তাহলে টোটাল কটা সিলেবল হলো একবার গোনো? 10টা। 10টা, রাইট? দুজনেরই 10টাই হলো তো? হ্যাঁ। ওকে। এবার হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমরা কি করি সাধারণত, এটা আমাদের ফার্স্ট স্টেপেই আমরা রয়েছি। ফার্স্ট স্টেপটা হচ্ছে সিলেবল ডিভিশন। তোমরা তোমাদের খাতাতেও এটা লিখে নিতে পারো, মানে এরকম ভাবে প্রসোডি, স্যাংশন, স্ক্যানশন, তারপরে ফার্স্ট স্টেপ সিলেবল ডিভিশন, CYLLABLE, সিলেবল, CYLLABLE, সিলেবল ডিভিশন, ফার্স্ট স্টেপ সিলেবল ডিভিশন। ঠিক আছে? তো এইখানে আমরা অনেক সময় একটা ডট দিয়ে দিই, এটা বোঝানোর জন্য যে আমরা বুঝতে পারছি কোথায় সিলেবলটা ভাগ হচ্ছে। ঠিক আছে?
ঠিক সেরকমই এখানেও তাই হবে, পার ইং। বা তুমি চাইলে এখানেও দিতে পারো পারের পরে পার টিং, এরকম করে। এক মিনিট, কেউ আবার জয়েন করছে। হ্যাঁ, তো এরকম করে আমরা ডট দিতে পারি। যেখানে একটা সিলেবল আছে, যেখানে সিলেবল ভাঙার কোনো আর জায়গা নেই, সেখানে আমরা আর কোনো ডট ফট কিছুই দেব না। তবে এই ডটটা প্রথম প্রথম আমরা দেব আমাদের সুবিধার্থে। যখন তাড়াহুড়ো করে একটা স্ক্যানশন করতে হবে তখন ডট দেওয়ার সময় নেই। আমরা একটা শব্দকে দেখেই বুঝে যাব যে এই শব্দর মধ্যে কতগুলো ভাগ আছে। ঠিক আছে, এবার ধরো এই যে দুটো শব্দ প্রসডি আর স্ক্যানশন, ঠিক আছে। সৃজিতা বলো, প্রসডিতে কটা সিলেবল আছে? তিনটে। তিনটে। কিভাবে ভাগ করলে? স্যার পি আর ও ওই যেখানটা একটা উচ্চারণ, তারপরে এস ও পর ডট একটা আর ডি। হ্যাঁ, ডি, প্রো স ডি, রাইট। হ্যাঁ, হ্যাঁ। তো আখি, স্ক্যানশনে কটা সিলেবল আছে বলো? দুটো। কিভাবে ভাগ করলে? স্ক্যান একটা আর শান একটা। রাইট। তো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি সিলেবল ডিভিশনের ক্ষেত্রে, যে প্রত্যেকটা সিলেবলে একটা করে ভাওয়েল সাউন্ড আছে। প্রত্যেকটা সিলেবলে একটা করে ভাওয়েল সাউন্ড, লিখিত ভাওয়েল নয়, লেখা ভাওয়েল নয়, ভাওয়েল সাউন্ড আছে। ফর এক্সাম্পল, আমরা যখন প্রো স ডি তিনটে করলাম, তখন কিন্তু যে ডি লাস্টে একটা ই সাউন্ড আসছে। ই সাউন্ডটা একটা ভাওয়েল সাউন্ড, ভাওয়েলের আওয়াজ আছে সেটার মধ্যে, ভাওয়েলের একটা স্বর আছে। ঠিক আছে। স্ক্যানশন, এখানে একটা একটা ভাওয়েল সাউন্ড আছে, আর শান, আন, শ, আ, স, আ, তো একটা সাউন্ড আছে। যদিও ভাওয়েল সাউন্ডটা বাংলায় নেই, বাংলায় কিন্তু ইংরেজিতে ওই টাকেই বলা হয়। তাই জন্য অনেক সময় আমরা সান, SON, সান কে আমরা বলি সন, কারণ আমাদের বাংলা ভাষায় বলে কোনো ভাওয়েল নেই। হিন্দিতে আছে, ইংরেজিতে আছে, কিন্তু বাংলায় নেই, বাংলায় ওটা বলা হয়। ঠিক আছে, যাই হোক। তো আমরা ফার্স্ট স্টেপে আমরা কি করলাম, আমরা ফার্স্ট স্টেপে লাইনটাকে পাওয়ার পরে আমরা ওটাতে কতগুলো সিলেবল আছে সেটা গুনে নিলাম। সিলেবল কিভাবে আমরা গুনবো, কিভাবে আমরা ভাগ করব, আমরা দেখব যে একটা ওয়ার্ডকে কতগুলো ভাগে ভাগ করা যায় যাতে আমরা একই নিঃশ্বাসে ওই শব্দের টুকরোগুলো বা ওই শব্দাংশগুলো বলতে পারি। তার থেকেও বেশি সায়েন্টিফিক ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং দিস হলো যে প্রত্যেকটা শব্দাংশে, প্রত্যেকটা সিলেবেলে আমরা দেখে নেব যে একটা করে ভাওয়েল সাউন্ড আছে কি। ভাওয়েল সাউন্ড কিন্তু বলছি, ভাওয়েল, লেখা ভাওয়েল নয়। ঠিক আছে, যেমন ধরো ক, তো এখানে সাউন্ডটা আছে ইউ এর জন্য। ফিউ, ই থেকে উ শব্দটা আসছে, ইউ, ইউ। টোলস, ও। এর নেলেরও নেল এ, অ্যাকচুয়ালি নেলের এ। অফের ও, আবার এর পার টিং, ই, ডে, এ। ঠিক আছে, তাই জন্য যখন আমি প্রসডিতে এটাকে একটা সিলেবল ধরলাম, তখন কিন্তু এখানে কোনো লেখা ভাওয়েল নেই, কিন্তু ওয়াইটা আই এর সাউন্ড করছে। সেটা থেকে আমরা বুঝলাম যে এখানেও এই ডিতে একটা ভাওয়েল, একটা সিলেবল আছে। তাই জন্য প্রো স ডি তিনটে ভাওয়েল হলো। ঠিক আছে, তো যারা একটু পরে জয়েন করেছো
মনে হয় 3 জন পরে জয়েন করলে। তো আমরা যেটা করছি, আমরা যেটা শিখছি এখানে, সেটা হচ্ছে যে এটা প্রসডি বা এটা স্ক্যানশন। তোমাদের সিলেবাসে রেটরিক আর প্রসডি দুটো আছে। তোমরা যেহেতু পরে জয়েন করেছো কলেজ, আমার মনে হয় তোমরা সবাই বোধহয় পরেই জয়েন করলে। পুষ্পিতা, তুমি কি কোনো ক্লাস করেছো আগে? না স্যার, করিনি। আচ্ছা, এটাই প্রথম ক্লাস আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অঙ্কিতা? অঙ্কিতা, তুমি কি আগে কোনো ক্লাস করেছো? না স্যার, করিনি। ওকে, তো তোমরা সবাই থার্ড রাউন্ডে ভর্তি হয়েছো। ঠিক আছে, ফাইন। আমি আবার এটাকে একবার বলে দিচ্ছি যে আমরা যে জিনিসটা করছি, যে জিনিসটা পড়ছি, সেটা হচ্ছে প্রসডি। আশা করি তোমাদের কাছে সিলেবাস আছে। যদি না থাকে তাহলে বলো, আমি তোমাদেরকে গ্রুপে আবার সিলেবাসটা দিয়ে দেবো। তোমাদের সবার কাছে কি সিলেবাস আছে? হ্যাঁ স্যার, আছে। আচ্ছা, যদি না থাকে আমার নাম্বারটা গ্রুপে দেওয়া রয়েছে, আমাকে আলাদা করেও জিজ্ঞেস করে নিতে পারো বা গ্রুপেও চেয়ে নিতে পারো, গ্রুপে দিয়ে দেবো। এবং আগের ক্লাসের রেকর্ডিংসগুলো বা পিডিএফ যা কিছু দেওয়া হয়েছে সেগুলো দিয়ে দেবো। একবার আমাকে একটুখানি মনে হ্যাঁ করিয়ে স্যার, দেবে। দিয়ে দেবেন গ্রুপে। ঠিক আছে, আমাকে একবার মনে করিয়ে দেবে। ওকে, সো ওকে আমরা স্যার। যেটা করছি সেটা ঠিক হচ্ছে, আছে। হ্যাঁ, আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রসডি। এবং প্রসডির মধ্যে আমরা যেটা শিখবো, আমাদের যেটা পরীক্ষার জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে স্ক্যানশন। স্ক্যানশন মানে হচ্ছে কোনো কবিতার লাইনগুলোকে অ্যানালাইজ করা, কোনো কবিতার লাইনগুলোকে ছন্দটাকে বোঝা, ছন্দের ব্যাপারে জানা, সেটা হচ্ছে আমাদের আমাদের কাজে লাগবে এটা। ঠিক আছে, তো সেটাই করার কিছু পদ্ধতি আছে, স্টেপস আছে। ফার্স্ট স্টেপটাই হচ্ছে যেটা তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেটাকে বলা হচ্ছে সিলেবল ডিভিশন। তো আমরা ফার্স্ট স্টেপটা করে নিয়েছি, সিলেবল ডিভিশন করে নিয়েছি। তোমরা এটাকে লিখে নিতে পারো তোমাদের খাতায়, সিলেবল ডিভিশন। আর এই যে ক্লাসটা, সেটাও রেকর্ডিং হচ্ছে, সেটা ইউটিউবে থাকবে, তোমাদেরকে লিংক দিয়ে দেবো, এটাও তোমরা দেখতে পাবে। তার সঙ্গে এরকম কিছু আরও ক্লাসেস হয়েছে যেগুলো রেটরিকের ওপরে হয়েছে, আর একটা পার্ট আছে আর কি সেটার ওপরে হয়েছে। তো সেগুলোরও রেকর্ডিং কিছু আছে, আমার ক্ষেত্রে সবকটাই আছে মনে হয়। সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, আমাকে একটু মনে করিও। ওকে, সরি, এটা ফুল স্টপটা হওয়ার কথা, মানে ফুল স্টপটা এখানে দিয়ে তোমাদের কনফিউশন হতে পারে, তাই আমি এটাকে মুছে দিচ্ছি এই ফুল স্টপটা। ওকে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে সিলেবল ডিভিশন, যেখানে আমরা দেখলাম যে একটা শব্দকে কতগুলো সিলেবল আছে সেটাকে আমরা প্রথমে গুনে নেব। ঠিক আছে, তো আমরা গুনে নিলাম। এই লাইনটা আমি তোমাদেরকে দিয়েছি, এইখানে 10টা সিলেবল আছে। ওকে, এবার যে নেক্সট যে স্টেপটা, সেটাকে বলা হয় অ্যাকসেন্ট মার্কিং। কেউ বলতে পারবে অ্যাকসেন্ট মার্কিং মানে কি? না স্যার, জানি না। কেউ কিছু মেসেজ করলে কি? এনিওয়ে, অ্যাকসেন্ট কথাটার মানেটা হচ্ছে, মানে অ্যাকসেন্ট কথাটার সাধারণত দুটো মানে হয়। একটা হচ্ছে যে আমরা যেভাবে কথা বলি সেটার টোনটাকে আমরা অ্যাকসেন্ট বলি। কেউ কেউ বলে না যে এর কথা বলার মধ্যে একটা ফরেন অ্যাকসেন্ট আছে,
মানে অনেকে বাংলাটাও ইংরাজির মতন করে বলে, বা যারা বিদেশে থাকে আর কি, তারা যখন বাংলা বলে তখন তাদের বাংলাটার মধ্যে ওই ইংরাজির একটা টান চলে আসে, বা যারা বাংলাভাষী নয় তখন যারা বাংলা বলে, তখন যে প্রান্তের সে ব্যক্তি আর কি, সেই প্রান্তের একটা টান, কথার একটা টান চলে আসে, তো সেইটাকে অ্যাকসেন্ট বলা হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে যে অ্যাকসেন্ট মার্কিং এর ক্ষেত্রে যেটা আমাদের লাগবে, বা প্রসডি করতে গেলে যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে অ্যাকসেন্ট মানে হচ্ছে আমরা কথা বলার সময় কোন শব্দের ওপরে বেশি জোর দিচ্ছি, সেই জোর দেওয়াটাকে অ্যাকসেন্ট বলে। প্রথমে সৃজিতা যখন জয়েন করেছিল তখন আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে সাধারণত আমরা নাউন, প্রোনাউনের ওপর অতটা নয়, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটে পার্ট অফ স্পিচের ওপরে বেশি জোর দিয়ে থাকি। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অক্সিলারি ভার্বস, এগুলোর ওপরে আমরা অতটা জোর দিই না কথা বলার সময় সাধারণত। মানে এই যে বললাম না এর ওপর বেশি জোর দিলাম, তো সেটা নাউনও নয়, প্রোনাউনও নয়, অ্যাডজেক্টিভও নয়, তাহলে কেন ওটার ওপর জোর দিলাম? মানে আমি বলতে চাইছি সাধারণত যখন আমরা কথা বলি তখন আমাদের যে এমফ্যাসিস, আমাদের যে গুরুত্বটা আমরা দিই, সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই পাঁচটার উপর। প্রেফিক্স, সাফিক্স, অক্সিলারি ভার্বস, প্রোনাউনের ওপরেও আমরা কম জোর দিই, ঠিক আছে? এবার এই যে জোর দেওয়ার যে ব্যাপারটা, এটাকেই বলা হয় অ্যাকসেন্ট মার্কিং বা অ্যাকসেন্ট। এবার আমরা দেখব যে এই যে লেখাটা রয়েছে, এইখানে আমি তোমাদের এক এক করে জিজ্ঞেস করব যে এই লাইনে কোনগুলোর ওপরে কোন শব্দাংশের ওপরে জোর পড়বে আর কোন শব্দাংশের ওপরে জোর পড়বে না। তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা বলবে, আর তোমরা এটাকে খাতায় লিখে নাও। খাতায় লিখে নিয়ে খাতার মধ্যেই জোর দেওয়া বা না দেওয়ার ব্যাপারটা আমরা করব। এবার যেমন অঙ্কে আমরা কিছু সিম্বল ব্যবহার করি, প্লাস মাইনাস, ঠিক আছে? ঠিক সেরকমই অ্যাকসেন্ট মার্কিং এর ক্ষেত্রেও আমাদের দুটো সিম্বল আমরা ব্যবহার করব। একটা ইউ এর মতন দেখতে, আর একটা এরকম বেঁকা একটা দাগ। এই দুটো সিম্বল আমরা অ্যাকসেন্ট মার্কিং এর ক্ষেত্রে ব্যবহার করব। এই সিম্বলটা, যে ইউ এর মতন যেটাকে দেখতে, সেটার নাম হচ্ছে আনঅ্যাকসেন্ট, মানে যেখানে আমরা জোর দেব না সেখানে আমরা এই চিহ্নটা দিতে পারি। আবার কিছু বইতে এই চিহ্নটা দেওয়াই হয় না, শুধু এই চিহ্নটা দেওয়া হয়, কারণ যেখানে অ্যাকসেন্ট নেই সেখানে আর এই চিহ্নটা দিয়ে কোনো লাভ নেই। শুধু যেখানে অ্যাকসেন্ট আছে এই চিহ্নটাই, বেঁকা চিহ্নটাই দিলেই চলে। তাহলে এই চিহ্নটা ইউ এর মতন যেটাকে দেখতে, সেটা হচ্ছে আনঅ্যাকসেন্ট, মানে সেটার উপরে যে শব্দাংশের উপরে আমি জোর দিচ্ছি না সেটার উপরে আমরা এইটা দিয়ে দেবো। আর যে শব্দাংশের উপরে আমরা জোর দেব সেইটার উপরে এই বেঁকা চিহ্নটা দেব। এবং এই বেঁকা চিহ্নটা দেব হচ্ছে ওই শব্দের ভাওয়েলটা যেখানে আছে বা যেখানে হতে পারে আমাদের মনে হচ্ছে, সেইখানে আমরা দেব, ঠিক আছে? তো আমাদের কাছে এই লাইনটা আছে। এই লাইনটাতে আঁখি বলো ক আর ফিউ এর মধ্যে কোথায় জোরটা পড়তে পারে, কোথায় অ্যাকসেন্টটা পড়তে পারে। এবং এই অ্যাকসেন্টকে আরেকটাও কথা বলা হয়, সেটা হচ্ছে স্ট্রেস। অ্যাকসেন্ট মার্কিং অথবা স্ট্রেস মার্কিং। বলো আঁখি। ফিউতে বেশি স্ট্রেস পড়ছে। ফিউতে বেশি স্ট্রেস পড়ছে, ওকে।
অন্যরা এক এক করে বলো। সৃজিতা বলো আগে। ফিউতে। ফিউতে, বেশি ওকে শেষ পথ। ওকে। নেক্সট পুষ্পিতা বলো, জোরটা কোথায় দেবে তুমি? তোমার আওয়াজটা একটু কেটে যাচ্ছে, তুমি গ্রুপে মেসেজ করে দিতে পারো, গ্রুপে বলতে। হ্যাঁ, ফিউতে, ওকে। আচ্ছা, আমার আওয়াজটা যদি তোমাদের কাছে অসুবিধে হয় শুনতে, একবার করে কিন্তু থামাবে আমাকে যে আওয়াজটা যাচ্ছে না ঠিক করে, যদি এরকম হয় আর কি। ওকে, তিনজনেই বলছে ফিউতে। অঙ্কিতা, তোমার কি মনে হয় জোরটা কোথায় পড়বে, মানে এই স্যার দাগটা? এতে। হ্যাঁ, স্যার এতে। এতে পড়ছে মনে হচ্ছে। এ হ্যাঁ। কোথায়? এ, কারফিউ, এই দুটো শব্দের মধ্যে কোনটার ওপর জোর পড়বে? ইউতে। ফিউ, ওকে। হ্যাঁ। তাহলে তোমরা সবাই বলছো যে ফিউতে অ্যাকসেন্টটা পড়বে, তাই তো? হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল আনঅ্যাকসেন্ট। দেখো, যেখানে ভাওয়েলটা আছে সেখানেই কিন্তু আমি স্ট্রেস মার্কিং গুলো দিচ্ছি বা অ্যাকসেন্ট মার্কিং গুলো দিচ্ছি, চেষ্টা করছি ওটার উপরই দেওয়ার। তাড়াহুড়োতে এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু নিয়মটা হচ্ছে যে তোমরা চেষ্টা করবে যে যেটার উপরে, যে শব্দাংশের উপরে তুমি স্ট্রেস ফেলতে চাও এবং যে শব্দাংশের, ওই শব্দাংশের ভাওয়েলের উপরে ওই স্ট্রেসটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, এবার বাকিগুলোর উপরেও তোমরা একটা একটা করে বলো কোনটার উপর স্ট্রেস পড়বে। নেক্সট যে শব্দটা আছে সেটার উপরে কি স্ট্রেস পড়বে কি পড়বে না, সৃজিতা? স্যার পড়বে না। পড়বে না, ওকে। তারপরেরটা বলো, আঁখি, দয়ের ওপর পড়বে স্ট্রেস? না স্যার। পড়বে না, আচ্ছা। তারপরে পুষ্পিতা বলো, নেল, নেলের ওপর পড়বে? হ্যাঁ পড়বে। ওকে। অঙ্কিতা, অফের ওপর পড়বে? না স্যার পড়বে না মনে হচ্ছে। পড়বে না। দয়ের ওপরে আবার সৃজিতা বলো, হ্যাঁ। দয়ের ওপর পড়বে? কে হ্যাঁ। বললো এটা? সৃজিতা বলছো? অঙ্কিতা বলছি স্যার। দয়ের ওপর পড়বে, আচ্ছা। সৃজিতা, তোমার কি মনে হয় যে দয়ের ওপর স্ট্রেস পড়বে? না স্যার, দায়ের ওপর না পড়বে না। স্যার পড়বে না। পড়বে না, কারণ এটা একটা আর্টিকেল, এটার উপর হ্যাঁ সাধারণত স্যার। স্ট্রেস পড়ে না। হুম। আঁখি, পার আর টিং এর কোনটার উপর স্ট্রেস পড়বে? টিনের ওপর। ওকে, তার মানে এটা আনস্ট্রেস হবে, তাই তো? হ্যাঁ। পুষ্পিতা, ডে এর উপরে স্ট্রেস পড়বে? হ্যাঁ স্যার পড়বে। পড়বে, ওকে। তাহলে আমরা সেকেন্ড যে স্টেপটা আছে আমাদের, সেখানে আমরা স্ট্রেস মার্কিং করলাম। তোমরা খাতাতেও এরকম ভাবে স্ট্রেস মার্কিং করে নাও, যাতে তোমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধে হয়, শিখতে সুবিধে হয়। তবে এটা যেটা হলো সেটা ঠিক হলো না, মানে আমরা যদি এটা করি পরীক্ষার খাতায় তাহলে আমরা ভুল হয়ে যাব। কেন? এগুলোকে মুছে আবার তোমাদেরকে দেখাই কোনটা কিভাবে কি হবে এবং কেন হবে সেটাও আমি বলবো। আমরা যেভাবে নিঃশ্বাস নিই ঠিক সেরকম ভাবেই কিন্তু আমরা কথাগুলো বলি। আমরা কবিতার যে ছন্দটা সেটাও আমাদের নিঃশ্বাস নেওয়ার মতনই কিন্তু হবে, আলাদা কিছু নয়, ঠিক আছে? তো আমরা এটা জানি যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর প্রোনাউন, এগুলোর উপরে
সাধারণত স্ট্রেস পড়ে, ইউজুয়ালি, ঠিক আছে, সাধারণত স্ট্রেস পড়ে। তাহলে কারফিউ নাউন, টোলস ভার্ব, দ্যটা আর্টিকেল যেটা এক ধরনের অ্যাডজেক্টিভ কিন্তু সেটার উপর সাধারণত স্ট্রেস পড়ে না। নেল verb of preposition the article, parting noun actually but it's more like a gerund, ডেটাও একটা নাউন। তাহলে আমরা নাউন কোনগুলো, ভার্ব কোনগুলো, অ্যাডজেক্টিভ কোনগুলো, এখানে অ্যাডজেক্টিভ নেই, সেগুলোর ওপর আগে স্ট্রেসটা দিয়ে দিই। কিন্তু সমস্যা হচ্ছে যে দুটো নাউন যেটা আছে এখানে, একটা কারফিউ আর একটা পার্টিং, এগুলো দুটো করে আছে, দুটো সিলেবেল আছে, কোনটার ওপর দেব কোনটার ওপর দেব না সেটাকে নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। কিন্তু টোলসের ওপরে আমাদের কোনো কনফিউশন নেই। টোলস একটা এখানে এই ক্ষেত্রে এটা একটা ভার্ব, ঠিক আছে, নেলটাও একটা ভার্ব, ডেটাও একটা ভার্ব। এবার একটা নিয়ম হচ্ছে যে যদি স্যার শেষে একটা কোনটা ভার্ব বললেন? নেল, পার্টিংটা এখানে হ্যাঁ, ভার্ব তাহলে- নয়, ঠিক আছে, কিন্তু পার্টিংটা একটা নাউন, মানে এটা জেরান্ড অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আর দুটো ভার্ব, টলস আর হচ্ছে নেল। হ্যাঁ, টলস, তা নেল বা নেলটা এখানে ঘন্টা বাজানোটাকে বলা হচ্ছে নেল, তো অ্যাকচুয়ালি নেলটা এখানে নাউন, ঠিক আছে, নেল, টলস, টোলস, এটা দুটোই একটা ভার্ব একটা নাউন, আর ডেটাও একটা নাউন, ঠিক আছে। এবার সাধারণত নিয়মটা হচ্ছে যে অ্যাকসেন্ট বা স্ট্রেস প্রিপোজিশনের উপর পড়বে না, আর্টিকেলসের উপর পড়বে না, আর প্রেফিক্স বা সাফিক্সের উপরে পড়বে না। তো তোমাদের মধ্যে কে জানে সে আনমিউট করে বলতে পারে যে প্রেফিক্স আর সাফিক্স কথাটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেফিক্স অ্যান্ড সাফিক্স? যেটি শব্দের আগে বসে সেটিকে প্রিফিক্স বলা হয়, আর শব্দের পরে বসলে তাকে সাফিক্স বলা হয়। উদাহরণ? উদাহরণ যেমন কমপ্লিট, ইনকমপ্লিট, এখানে ইনকমপ্লিটের আগে যে ইনটা বসছে এটা হচ্ছে প্রিফিক্স। আর আর ইলনেস, ওই যে নেসটা হচ্ছে সাফিক্স। ভেরি গুড, একদম ঠিক। শব্দের আগে বা পরে যে টুকরোটা বসে সেটাকে নাই প্রেফিক্স, আর পরেরটায় যেটা বসে সেটাকে সাফিক্স বলে। শব্দের প্রথমে যেটা এসে বসবে, যেমন সাকসেসফুল, আনসাকসেসফুল, তো আনটা হচ্ছে প্রেফিক্স, প্রি, আগে, প্রি মানে হচ্ছে আগে, বলে না টেস্ট, প্রি টেস্ট, তো টেস্টের আগে যে টেস্টটা, পরীক্ষাটা, সেটা হচ্ছে প্রি টেস্ট। তো প্রি মানে আগে, প্রেফিক্স, আর সাফিক্স যেটা শব্দের পেছনে এসে বসে। তো এই যে শব্দটা পার্টিং, হ্যাঁ, পার্টিং, এখানে কি কোনো প্রেফিক্স বা সাফিক্স আছে? আঁকি বলো পার্টিং এখানে। বলতে হ্যাঁ, পার্টের সাথে আইএনজি যোগ হয়েছে, হ্যাঁ, তাহলে এটা তো সাফিক্স নয়। এটা সাফিক্স নয়, যোগ হয়েছে তো আইএনজি। আইএনজিটা আমরা এরকম ভাবে তো লিখি না, মানে যখন শুধু আইএনজির ব্যাপারে লিখতে হয় আমরা একটা ড্যাশ দিয়ে লিখি, তো এই ড্যাশটার মানে হচ্ছে এটা একটা সাফিক্স। ও, সাফিক্সের আগে ড্যাশ থাকে, প্রেফিক্সের পরে ড্যাশ থাকে, দেখতে পরে ড্যাশ থাকে, হ্যাঁ। হ্যাঁ। তো এখানে আইএনজিটা একটা সাফিক্স, আর আমি এক্ষুনি বললাম যে সাফিক্স থাকলে
সেটার উপরে অ্যাকসেন্ট বা সেটার উপর স্ট্রেস পড়বে না। পড়বে না, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এইটার উপরে স্ট্রেস পড়বে না। ঠিক আছে, আমরা এটাও জানি যে প্রিপোজিশনের উপর পড়বে না। আমরা এটা আর্টিকেল, এটার উপর পড়বে না। এবার এই কারফিউটা কিন্তু একটাই শব্দ, প্রেফিক্সও নেই, সাফিক্সও নেই। এটাকে নিয়ে আমরা পরে আসছি। এবার দেখো এইখানে আমাদের একটা প্যাটার্ন মোটামুটি উঠে আসছে। তার মানে পার্ট একটা নাউন, এখানে এটার উপর পড়বে স্ট্রেসটা। ঠিক আছে, তো দেখো একবার স্ট্রেস পড়ছে, একবার পড়ছে না, একবার পড়ছে, একবার পড়ছে না। আবার এখানে দুটো গ্যাপ আছে, একটা গ্যাপ আছে, এখানে স্ট্রেস পড়ছে, পড়ছে না, পড়ছে, এরকম করে যাচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের নিঃশ্বাস নেওয়ার রিদম। একবার আমরা নিঃশ্বাস নিই, যখন নিচ্ছি তখন হচ্ছে আনস্ট্রেস। দেখবে নিঃশ্বাস নেওয়ার সময় তুমি কথা বলতে পারবে, আর যখন নিঃশ্বাস ছাড়ি তখন সেটাকে বলা হয় স্ট্রেস। স্ট্রেসটা আমি দিলাম, নিঃশ্বাসটা যখন ছাড়ছি তখন আমি স্ট্রেসটা ছাড়ছি। ঠিক আছে, স্ট্রেসটা দিচ্ছি। নিঃশ্বাস ছাড়ার মানে হচ্ছে স্ট্রেস দেওয়া, আর নিঃশ্বাসটা যখন নিচ্ছি তখন আনস্ট্রেস। ঠিক আছে, তো এই রিদমটা ব্রেক হয়ে যাবে বা রিদমটা ভেঙে যেতে পারে যদি এইখানে আনস্ট্রেস বা এরকম কিছু একটা হয়। ঠিক আছে, কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে যে কারফিউটা নিয়ে কি করব। তো তোমরা বেশিরভাগই বললে যে ফিউ এর ওপর স্ট্রেস হবে, ক এর ওপরে স্ট্রেসটা হবে না। দ্যাট ইজ ওয়েল কারেক্ট। ঠিক আছে, তো আমাদের কাছে জাস্ট এই একটাই বেঁচে গেল যেটার উপরে স্ট্রেস পড়ছে বা পড়ছে না, এরকম ব্যাপারটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে স্ট্রেস সাধারণত হয় না। তো আমরা এখানে আনস্ট্রেস দিয়ে দিলাম। এবার এখান থেকে আমাদের একটা প্যাটার্ন বানাতে হবে, একটা ধরন বানাতে হবে যেটা অন্য লাইনগুলোতেও চলবে। কিন্তু এখানে ধরনটা ঠিক আমরা তৈরি করতে পারছি না, কারণ কি হচ্ছে, এই দুটো জায়গায় একটা আনস্ট্রেস একটা স্ট্রেস হয়ে যাচ্ছে, তারপরে আবার স্ট্রেস আনস্ট্রেস হয়ে যাচ্ছে, মানে পরপর দুবার আমাদেরকে নিঃশ্বাস ছাড়তে হচ্ছে এখানে, এই জায়গাটাতে। তার মানে এখানে কিছু একটা গন্ডগোল হতে পারে। তারপরের গুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু আবার এই দুটো জায়গায় দেখা যাচ্ছে যে আমরা দুবার আবার নিঃশ্বাস নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে কিছু একটা মিসিং রয়েছে, যেটার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। কিন্তু আমাদের সিলেবল 10টাই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, ওকে। তো আমরা কি করতে পারি এটার জন্য, সেটা হচ্ছে যে এইখানে পরপর দুবার আমরা নিঃশ্বাস যে নিচ্ছি, যদি এইখানে এটাকে আনস্ট্রেস করে এটাকে স্ট্রেস করে দিই, আবার এইখানে এটাকে আনস্ট্রেস করে এটাকে স্ট্রেস করি, আবার এটা বাকিগুলো ঠিক আছে। এবার অনেকটা তোমাদের মনে হবে যে এটা নিয়মটা মানে ভেঙে ফেলছি আমরা নিজেরাই, যে নিয়মটা একটা আছে যে প্রিপোজিশনের উপরে বা আর্টিকেলের উপরে স্ট্রেস পড়বে না, কিন্তু আমরা আবার সেটাই আর্টিকেলের উপর স্ট্রেস দিয়ে ফেলছি। কিন্তু যদি আমরা যদি এটা দেখি যে বেশিরভাগ লাইনের বেশিরভাগটায় যদি একটা ধরনের প্যাটার্ন তৈরি হয়, যেটা এখানে হচ্ছে, এই 4টে সিলেবল এক ধরনের প্যাটার্নে আছে, আবার এই দুটো সিলেবল একটা ধরনের প্যাটার্নে আছে, মানে 6টা সিলেবল দেখা যাচ্ছে এক ধরনের প্যাটার্নে রয়েছে, আর এই 4টের জন্য গন্ডগোলটা হচ্ছে, রিদমটা ভেঙে যাচ্ছে।
তখন আমরা সাধারণত কি করি, তখন অন্য যে 6টা সিলেবেল রয়েছে, বেশিরভাগ যে সিলেবেলগুলো রয়েছে তাদের ব্যবহারের উপরে আমরা ডিপেন্ড করে এই জিনিসটাকেও চেঞ্জ করে দিই। তবে তোমাদের প্রথমে নিয়মগুলো জানতে হবে যে নিয়মগুলো কি, আর নিয়মের এক্সেপশনটা হচ্ছে একটাই, যেখানে আমরা দেখব যে আমাদের ছন্দটাকে তৈরি করতে হবে। তো ছন্দটাকে তৈরি করার জন্য ছন্দটা এখানে ভেঙে যাচ্ছে যদি আমরা নিয়মটাকে মানি। কিন্তু আমার মনে হয় এই লাইনটা, এই কবিতার লাইনটা, আমি তো মেমরি থেকে বললাম, এই কবিতার লাইনটা অন্য কিছু আছে। মানে এটা অ্যাকচুয়ালি এটা খুব গুড এক্সাম্পল অফ অ্যান আয়াম্বিক পেন্টামিটার হওয়ার কথা, বাট আমি হয়তো ভুল লিখছি। আমি এটাকে একটু সার্চ করে নিই অ্যাকচুয়াল লাইনটা কি। দ্য কারফিউ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটাই সমস্যা হয়েছে। দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে, অ্যাকচুয়ালি হবে এইটা, সরি আমি আর্টিকেলগুলো গোলমাল করেছি। এইটা হচ্ছে অ্যাকচুয়াল লাইনটা, ঠিক আছে, এইটা নয়। এটা নয়, এটা হচ্ছে আসল পোয়েমের লাইনটা। তো এইটাকে যদি আমরা দেখি, তাহলে যদি আবার এই এক্সারসাইজটা করি, দয়ের ওপরে স্ট্রেসটা পড়বে না, কিন্তু তোমরা যেটা বলছিলে যে ক আর ফিউ এর ওপরে স্ট্রেসের ব্যাপারটা, ঠিক আছে, সেখানে সেটা পরে আসছি। আবার টোলসের ওপর দিয়ে দিই, নেলের ওপরও দিয়ে দিই, পার্টের ওপর দিয়ে দিই, ডের ওপর দিয়ে দিই। যেখানে সমস্যা কম সেগুলোকে আগে ক্লিয়ার করি। তাহলে দেখা যাচ্ছে এই শব্দটাকে নিয়েই সমস্যা। এবার যখন আমরা এই শব্দটাকে বলবো এই লাইনে, তখন আমরা এইভাবে বলবো, দ্য কারফিউ, কারফিউ, ক, তো এইখানে জোরটা পড়ে যাচ্ছে আর এইখানে জোরটা পড়ছে না। এবার দেখো একটা সুষ্ঠু সিস্টেম তৈরি হয়ে গেছে, একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস। কেউ আনমিউট করে কিছু বলতে চাইছিলে, বলো। স্যার ওটা হাত লেগে হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, ওকে। তোমাদের প্রথম দিনেই মানে আমি বেশি চাপ দিতে চাইছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস শিখলাম, সিলেবেল ডিভিশন। আর দেখো এখানেও আমরা দেখে নিই যে 10টা সিলেবেলই আছে কিনা, কারণ এই আর্টিকেলগুলো আমি ভুল করার জন্য প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সিলেবেল আছে, ঠিক আছে। আমরা জানি প্রিপোজিশন, আর্টিকেল, প্রেফিক্স আর সাফিক্সের উপরে স্ট্রেস পড়বে না। তো আর্টিকেলের উপর ফেলিনি, 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 প্রেফিক্স এটা সাফিক্স, এটার উপর স্ট্রেস ফেলিনি। যেগুলো নাউন ছিল সেগুলোর উপর ফেলেছি। একটাই সমস্যা হচ্ছিল এই কারফিউটাকে নিয়ে। এবার আমরা একটা শব্দকে লাইনের মধ্যে যখন বলবো, তখন কিন্তু ওটার উপরে জোর পড়া বা না পড়াটা ডিপেন্ড করবে। যেমন দ্য কারফিউ টোলস দ্য নেল অফ দ্য পার্টিং ডে, বা আলাদা করে যদি কারফিউ বলি, কারফিউ, কারফিউ, ফিউটা কিন্তু দেবে যাচ্ছে, ঠিক আছে। তো তাই জন্য এই ক এর ওপরে স্ট্রেসটা পড়বে। তোমাদের জন্য প্রথম দিনই পুরো জিনিসটা বুঝে নেওয়াটা আমি এক্সপেক্ট করছি না যে তোমরা পুরোটাই বুঝে যাবে, কিন্তু আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি তোমরা জিনিসটাকে কতটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এটাকে স্যার হ্যাঁ বলো। বলছি যে আপনি বললেন কোনগুলোর উপরে স্ট্রেস পড়বে না, প্রিপোজিশন, আর্টিকেলস, সাফিক্স আর প্রেফিক্স, এই চারটের ওপর স্ট্রেস পড়বে না। না, আবার বলো কোনগুলো, লিখেও নাও এগুলো। হ্যাঁ, প্রিপোজিশন, আর্টিকেলস, সাফিক্স আর প্রেফিক্স।
হ্যাঁ, প্রিপোজিশন, আর্টিকেল, সাফিক্স, প্রেফিক্স এবং অক্সিলারি ভার্বস ইজ, ওয়াজ, ওয়্যার, অ্যাম, আর এগুলোর উপরও স্ট্রেস পড়বে না। ঠিক আছে, কিন্তু একটা জিনিস যেটা আমরা আগের লাইনটা থেকে শেখার চেষ্টা করতে পারি ভুল লাইনটার থেকে, সেটা হচ্ছে যে সেটা পরবর্তীকালে আমরা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে যে একটাই নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে ছন্দটা মিলছে কি মিলছে না। যদি ছন্দটাকে মেলাতে গিয়ে নিয়ম ভাঙতে হয় তাহলে নিয়ম ভাঙতে হবে। ঠিক আছে, সবসময় যে নিয়ম মেনে আমরা কাজ করতে পারবো তা নয়। যাই হোক, আমি তোমাদের আর একটা লাইন দিচ্ছি। আমার মনে হয় এই কবিতাটা তোমরা আগেও পড়েছো। এখানে আমরা প্রথমে সিলেবল কাউন্টিং করি। অঙ্কিতা, তুমি কি কাউন্ট করতে পারবে এখানে কটা সিলেবল আছে এই লাইনটায়? স্যার 9টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হবে। কেন 10টা? শ্যাল একটা, সামারে সামা দুটো, সামা সামা, যেমন হ্যাঁ। কাম পেয়ার দুটো, তেমনি সামা দুটো, সামাস অ্যাকচুয়ালি সামাস। ঠিক আছে, দুটো। তাহলে এখানে সিলেবল ডিভিশন করতে গিয়ে আমরা এখানে একটা ডট দিতে পারি, এখানে একটা ডট দিতে পারি। এরপরে আখি, তুমি স্ট্রেস মার্কিং গুলো আমাকে একটু বলো, আমি করব। কোনটার উপরে স্ট্রেস চোখ বন্ধ করে আমরা দিতে পারি? তো স্যালের উপর স্ট্রেস, শ্যালের উপরে স্ট্রেস পড়বে। ওকে, ঠিক আছে। আয়ের উপর স্ট্রেস পড়বে না, আইয়ের উপরে স্ট্রেস পড়বে না। ওকে, দি মানে ইউ। হ্যাঁ, কম্পেয়ার, হ্যাঁ। তাহলে কোনটার উপর স্ট্রেস পড়ছে? কমের উপরে স্ট্রেস, ইয়েস, পেয়ারের উপর এটার উপর স্ট্রেস পড়বে পড়ছে না। না, ওকে ওকে, বিয়ের উপর স্ট্রেস পড়ছে, পড়ছে। ওকে, টুয়ের উপর পড়ছে না, পড়ছে না। এর উপর পড়ছে। এ তো আর্টিকেল। ও হ্যাঁ, আর্টিকেলে তো হবে না। ঠিক আছে, ওখানে যখন সমস্যা হচ্ছে আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাব। হ্যাঁ, সাম সামা, সামা, সামা। Shall I compare thee to a summer's day? সামারের ফার্স্টটায় হচ্ছে স্ট্রেস পড়ছে, ওকে, তারপরটা পড়ছে না, আর ডেতে স্ট্রেস পড়ছে। ওকে, এটাই কি মোটামুটি সবাই করেছো না অন্য কিছুও হয়েছে? ও, এইটা বাকি রয়ে গেছে। তাহলে এর উপরে স্ট্রেস পড়বে না, তাই তো? সাধারণত তাই হয়। তাহলে প্যাটার্নটা কি আমাদের ঠিকঠাক হচ্ছে? আনস্ট্রেস স্ট্রেস, স্ট্রেস আনস্ট্রেস, এই দুটো ঠিক আছে, এটাও ঠিক আছে, আবার এইখান থেকে বদলে গেল। তো এইখানে বদলে গেলে মানে একই লাইনে দুটো আলাদা আলাদা প্যাটার্ন থাকবে, এটা আমাদের বাঞ্ছনীয় নয়। তাই জন্য আমরা চেষ্টা করব যে প্যাটার্নটা যেন একটাই থাকে, একই প্যাটার্ন যেন আমরা ফলো করি। সেক্ষেত্রে সেটাকে করার জন্য আমাদের কাছে দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে, এক মিনিট, এটাকে আমি সরিয়ে দিই। এইখানে যদি আমরা এইভাবে করি, মানে এটা একটা অল্টারনেট ওয়ে আর কি করার। প্রথমে তো ডে এর ওপর দিয়ে দিলাম, কারণ ডে এর ওপর ডেফিনেটলি পড়বে, সায়ের ওপরও পড়বে, তাহলে মায়ের ওপর পড়ছে না,
আমরা ধরে নিচ্ছি কামের ওপরে পড়লো, আমরা দেখলাম পেয়ারের ওপরে পড়ছে না, দিয়ের ওপরে পড়ছে। এটা যেহেতু একটা প্রিপোজিশন তাই জন্য পড়বে না। শ্যাল আই, তাহলে শ্যালের ওপর পড়ছে, এটার ওপরে পড়ছে না, ঠিক আছে? তাহলে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, শুধু এই জায়গাটার জন্যই প্যাটার্নটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে এখানে আনস্ট্রেস দিয়ে দিলাম, বা আমরা এখানে না, এটাকে আনস্ট্রেস করাই থাক, ঠিক আছে? তাহলে আমরা একটা প্যাটার্ন পাচ্ছি, স্ট্রেস আনস্ট্রেস, স্ট্রেস আনস্ট্রেস, স্ট্রেস দুটো আনস্ট্রেস, তারপরে স্ট্রেস আনস্ট্রেস, আর এইখানে একটা ফাঁক রয়ে গেছে, ঠিক আছে? আমি এইটাও কি ভুল করছি? কারণ এটা এরকম ভাবে তো হওয়ার কথা নয়। একটা হ্যাঁ, লাইনটা তো ঠিকই আছে। Shall I compare thee to a summer's day? Summer's day. Shall I compare thee to a summer's day? না, ঠিকই আছে। তাহলে ব্যাপারটা এরকমই হবে যে এক আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস দুটো আনস্ট্রেস, স্ট্রেস আনস্ট্রেস, আর একটা এখানে বাকি থেকে যাচ্ছে, সেটাকে পরে আমরা দেখব যেটা একটা নাম হয়, ঠিক আছে? তো আমরা মেইনলি যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে এই স্ট্রেস মার্কিংটা, এটাই একটু জটিল আর কি কোনো কোনো ক্ষেত্রে। তো তোমাদেরকে কিছু তোমাদের যে পোয়েমস অলরেডি আছে তোমাদের সিলেবাসে, তোমরা তোমাদের যদি সিলেবাসটা জানা না থাকে তাহলে আমি সিলেবাসটা দিয়ে দেবো গ্রুপে। তো তোমরা তোমাদের সিলেবাসে প্রথম কাজটা যেটা করো, যে পোয়েমসগুলো বার করো, পোয়েমসগুলো বার করে সিলেবল ডিভিশনগুলো করে দাও, কটা সিলেবল আছে সেটা গুনে গুনে রাখো। তারপরে আমরা আবার ওইগুলোকে নিয়ে স্ট্রেস মার্কিং করতে শুরু করব, ঠিক আছে? স্ট্রেস মার্কিংটা নিয়ে আরও সময় দিতে হবে, কারণ এগুলো খুব একটা সহজ নয়, মানে স্ট্রেস মার্কিংটা করাটা। স্ট্রেস মার্কিংয়ের জন্য একটুখানি প্র্যাকটিস করতে লাগবে, ঠিক আছে? ওকে, তো তোমাদের এত দূর যা কিছু হলো, সেখানে যদি কিছু ডাউট থাকে তাহলে বলো। আচ্ছা, যদি তোমাদের কোনো ডাউট না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো, আর আমাকে গ্রুপেও জিজ্ঞেস করতে পারো যদি কোনো ডাউট হয় সিলেবল ডিভিশন করতে গিয়ে বা অ্যাকসেন্ট মার্কিং করতে গিয়ে, বা ইন্ডিভিজুয়ালিও আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এত দূর অবধি থাক।